ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনীতি এখন বিরতিতে, না বিশ্রাম নেয়নি। রাজনীতি বিরতি নিয়ে চর্চা করছে। গতকাল অভিষেক ব্যানার্জির এক্সপোস্ট, সাময়িক বিরতি মেডিকেল গ্রাউন্ডে, তারপর দীর্ঘ প্যারাগ্রাফ। তাই নিয়ে জল্পনা কাটা ছেঁড়া গতকাল থেকেই চলছে। আমি গতকালও দুপুর দুটো এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আজ আরও বলবো, কারণ আজ ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও কথা বলেছেন, যা অত্যন্ত সিগনিফিকেন্ট 2026-এর আগে এবং বর্তমানে এই পরিস্থিতিতেও। এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে আমার সহকর্মীরা থাকবেন এবং থাকবেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। চলুন আমি শুরুতে সৌরভ ঘোর কাছে যাই, আমার সহকর্মী। সৌরভ, গতকালই আমরা দেখেছি তিনি বিরতিতে গেলেন, একটা দীর্ঘ পোস্ট যার একদম শেষের দিকে তার বিরতির কথা লেখা। তিনি অনেক কথা তার আগে লিখেছেন। তো আজ যতটুকু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, তুমি কনফার্ম করতে পারবে অভিষেক ব্যানার্জি গা ঝাড়া দিয়ে উঠতে হবে, না হলে সরে যেতে হবে, এরকম কোনো বার্তা দিচ্ছেন? বার্তাটা কোথায় দিচ্ছেন? দলকে? প্রথমেই যেটা বলবার, যে টুইটটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই টুইটের একেবারে শেষের দিকে যদি তুমি দেখো, সেখানে দেখবে যে তিনি বলছেন যে তিনি আশা রাখবেন যে তিনি আশা রাখবেন যে সরকার তার কাজ অত্যন্ত দ্রুততার সাথে করবে। সেদিন থেকেই কিন্তু একটা প্রশ্ন শুরু হয়ে গেছিল যে তাহলে কি সরকারের একাংশ দ্রুততার সাথে কাজ করছে না, এমনটাই মনে করছেন দলের সেকেন্ড ইন কমান্ড, শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। তারপরেই তার ঘনিষ্ঠ মহল এ নিয়ে মুখ খুলতে শুরু করে এবং আজকে সেটা আরও বেশ বড় আকারে যেটা জানা যায় যে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2026-এর আগে খামতি ঘাটতি মিটিয়ে পারফরমেন্সকেই গুরুত্ব দিতে হবে এবং পারফর্ম না করলে পদ থেকে সরে যান। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছেন মেয়র এবং মেয়রদের একাংশ, পুরসভার প্রধানদের একাংশ, মন্ত্রীদের একাংশ এবং প্রশাসনের একাংশ। তাদের কাজ নিয়ে কার্যত ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড এবং তারা যদি কাজ না করেন তাহলে তাদের, যেটা আমি আরো ক্লিয়ার করতে চাই যে অভিষেক ব্যানার্জি তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি দলের সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড, কিন্তু তিনি যাদের কাজে ক্ষুব্ধ তারা তো সবাই প্রশাসনিক পদে রয়েছেন। অভিষেক তার মানে প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের বার্তা দিচ্ছেন, দলের সেকেন্ড ইন কমান্ড। দেখো, এটা তো নতুন নয়। তুমি মনে করে দেখো যে এর আগেও কিন্তু এবং এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কংগ্রেসের প্রশ্নাতীত তার নেতৃত্ব। যে সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন, সেই সময় 2016 সালের মন্ত্রিসভা নিয়ে তিনি আপত্তি প্রকাশ করেছিলেন এবং রেড রোডে যে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ, যেখানে প্রায় থার্ড ফ্রন্টের চেহারা নিয়েছিল গোটা মঞ্চ, সেই মঞ্চে কিন্তু অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই প্রতিটি এই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং প্রশাসনের ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এবং যে তোমার মনে থাকবে, একদম ঠিকই বলেছেন। নতুন না, সৌরভ সঙ্গে থাকো। এই মুহূর্তে মহানন্দা কাঞ্জিলাল আমার সঙ্গে রয়েছেন। মহানন্দাদি, অভিষেক ব্যানার্জি তিনি সাময়িক বিরতির ঘোষণা করেছেন এক্সপোস্টে, কিন্তু তার মধ্যেই তিনি ঘনিষ্ঠ মহলকে বার্তা দিচ্ছেন, হয় কাজ করো না হলে সরে দাঁড়াও। তার মানে এই যে বারবার আলোচিত হয় খুব কর্পোরেট স্টাইল, টার্গেট ওরিয়েন্টেড একটা পারফরমেন্স রাজনৈতিক দলগুলোকেও করতে হবে, সেক্ষেত্রে অভিষেক 2024-এ সাফল্য পেলেন, তিনি 26টাকে তাক করে এগোচ্ছেন একই উপায়ে। আপনার কি তাই মনে হয়? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমি পাচ্ছি, এবার বলুন। বলছি, প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, সেখানে কিন্তু শুধু সংখ্যা গরিষ্ঠতাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনপ্রতিনিধিরা ভুলে যান, জনপ্রতিনিধিদের মধ্যে একটা আধিপত্যবাদ চলে আসে, যাতে আসল কাজটা ব্যবহৃত হয়। ওটা কিন্তু শুধুমাত্র ওপরতলার নেতারা নয়, সেটা নিচে অব্দি চলে যায়। সেই ক্ষেত্রে যদি গণতন্ত্রকে বাঁচিয়ে রেখে একটা উন্নয়নমূলক
দল পরিচালনা করতে হয়, মানুষের কাছে বার্তা দিতে হয়, তাহলে কিন্তু নিচুতলার কর্মীদেরও সংযত হতে হবে, তাদের কাজটাকে গুরুত্ব দিতে হবে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, এবারে বলছেন। এবং যে কর্পোরেট স্টাইলের কথা বলা হচ্ছে, যেভাবে উনি এই পুরো নির্বাচনে প্রথম থেকে প্রার্থী তালিকা ঘোষণা থেকে যেভাবে দেখিয়েছেন, সেটা কিন্তু আমরা কাজের মাধ্যমেও দেখতে চাই। অর্থাৎ কর্পোরেটাইজেশন শুধুমাত্র রাজনীতি করার জন্য নয়, নির্বাচনে জেতার জন্য নয়, উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজন। সেইটা যদি করা যায় তাহলে আখেরে কিন্তু আমাদের রাজ্যটা ভারতবর্ষে অন্য রাজ্যের থেকে অনেক এগিয়ে যাবে। মহানন্দী প্লিজ আমার সঙ্গে থাকুন। এক্ষেত্রে একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, তৃণমূল কি শহরাঞ্চল নিয়ে বেশ চিন্তিত? এক্ষুনি আমার সহকর্মী এখনো আছেন, আমি যাব আবার সৌরভের কাছে। সৌরভ বলছিলেন মেয়র এবং পুরসভাগুলো যেভাবে কাজ করছে তা নিয়েই কাটাছেঁড়া হচ্ছে দলে, মূলত সেই সেগমেন্টকে বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি তাই হয় তাহলে তার সঙ্গে আমরা উল্টোডাঙার ঘটনাকে ইজিলি লিঙ্ক করতেই পারি। একটা ছবি দেখুন, প্রথম ছবি আমরাই দেখিয়েছিলাম, উল্টোডাঙার এক অভিজাত আবাসনে অটোর দৌরাত্ম। কেন? ওই আবাসন থেকে বেশি লিড পায়নি তৃণমূল কংগ্রেস। তারপর মমতা ব্যানার্জির কানে খবর যায়, তিনি এমন নির্দেশ দেন যার ফলে কুণাল ঘোষ নিজে গিয়ে ক্ষমা চান গতকাল সন্ধেবেলায় ওই আবাসনে। দেখাবো। মুখ্যমন্ত্রী যেহেতু এটা কানে গেছে এবং কাউকে নিশ্চয়ই কোনো অংশ থেকে এটা একটা এসছে যে এখানে একটা আবাসিকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে বা অনেকে বিরক্ত হয়েছে। আপনাকে যেরকম মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনিও সেই বার্তাটা ওনাকে দেবেন যে আমাদের আবাসিক তরফ থেকে जिस वक्त ये मिছিল चल रहा था उसी वक्त मेरी वाइफ गाड़ी से वहां आई थी। इन लोगों के ऑटो वाले ने एक ई ब्लॉक तक छोड़ के आया। राइट तो ये ऐसा कुछ भी नहीं था। गाड़ी उसको एयरपोर्ट जाना था तो ऑटो लोग रास्ता देके उसको দেখুন, একে বাংলায় বলে মধুরেণ সমাপয়। ফলে এত বড় আবাসন আপনারা যেমন খুশি হয়েছেন, হয়তো কেউ একটু দুঃখ পেয়েছেন, হতে পারে। আমরা এরকম এ করতে চাই না যে কেউ খুশি হয়েছেন বা কেউ একটু বিরক্ত হয়েছেন। যারা বিরক্ত হয়েছেন আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমরা ভবিষ্যতে নজর রাখবো যাতে একজন মানুষও কেউ বিরক্ত না হয়, কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ঢুকতে চায় না। হয়নি স্যার, হয়নি। আর 2 নম্বর হচ্ছে যেটা মিডিয়া যেটা উত্থান করেছে ওটা একদম মিথ্যা কথা, একদম মিথ্যে। কিন্তু সত্যতা নেই ওতে। মিডিয়াকে ম্যাক্সিমাম 90% মিডিয়াকে মিডিয়া যা করেছে ওটা 90% মিডিয়াকে তৃণমূলের নেতারা গিয়ে ক্ষমা চাইছেন মানুষের কাছে, কারণ তারা বিরক্ত হয়েছেন তৃণমূলের আচরণে। ভাবা যায়, তাও 4229 পাওয়ার পর। চলুন আরও একবার আমি সৌরভের কাছে যাই। সৌরভ, তুমি যেমন পুরসভাগুলোর কথা মেনশন করছিলে, যেখানে যে সেগমেন্টকে বার্তা দিচ্ছেন অভিষেক, শহরাঞ্চল তার মানে তৃণমূলকে ভাবাচ্ছে। অবশ্যই শহরাঞ্চল তৃণমূলকে ভাবাচ্ছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রান্তিক মহিলারা ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন এবং গ্রামাঞ্চলে যে ভালো ফলাফল হয়েছে, মনে রাখতে হবে যে বড় শহর এবং ছোট শহরে কিন্তু তৃণমূল কংগ্রেস ধাক্কাও খেয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 7-8 জন মন্ত্রী, কেউ কম মার্জিনে কেউ বেশি মার্জিনে, তার নিজের বিধানসভায় কিন্তু হেরেছেন। এটা কম বড় কথা নয়। এবং কলকাতা পুরসভার প্রায় 41-42টি ওয়ার্ড, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে উত্তর এবং দক্ষিণ মিলিয়ে। ফলে খুব স্বাভাবিকভাবে গতকাল কুণাল ঘোষের আবাসনে যাওয়া এবং ক্ষমা প্রার্থনা করা, এবং এই যে ভোটের শহরাঞ্চলে ভোট কমা, এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘনিষ্ঠ মহলে বার্তা যে পারফর্ম করতে হবে, তা না হলে পথ থেকে সরে যেতে হবে। এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে অনেকেই মনে করছেন পুরসভাগুলিকে তিনি নজরে আনছেন। পুরপ্রধান, মেয়রদের একাংশ, মন্ত্রীদের একাংশ, সবার পারফরমেন্সই কিন্তু নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে তিনি বার্তা দিতে চেয়েছেন। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে শহরাঞ্চল, ছোট বড় সব শহুরে মধ্যবিত্ত কি তৃণমূলে খানিকটা বিরক্ত, সেটা কোথাও আঁচ করতে পারছেন নেতারা, দলের 1 নম্বর 2 নম্বর। তাই বিশেষভাবে ওই যে শুরুতেই আপনাদের বলছিলাম না, তৃণমূল আলাদা স্ট্র্যাটেজি নিচ্ছে, নমনীয় হওয়ার স্ট্র্যাটেজি তৃণমূলের, গিয়ে ক্ষমা চাইছেন ডিরেক্টলি ভোটারদের কাছে। ভাবা যায় অনেক কিছু, রাজনীতিতে ভাবা যায় না, যেমন শুভেন্দু অধিকারী।
আচ্ছা, সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে যাওয়ার পর, কেন্দ্রের মন্ত্রী হয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী কি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? ঠাড়ে ঠোরে গতকাল কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন শুভেন্দু নিজে, তিনি নিমরাজি। শুনবো। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, আমি অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো, কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। মানে শুভেন্দু অধিকারী নিজে আগ্রহী নন, তাহলে কে? প্রদীপ্ত আমার সঙ্গে আছে, আমি আর একটু জানার চেষ্টা করি। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী মোটের ওপর বোঝালেন তিনি এই পদটার জন্য আগ্রহী নন, তাহলে? দেখো, শুভেন্দু অধিকারী কথা বললেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে আলোচনা, সেখানে কিন্তু শুভেন্দুবাবুর নাম চর্চায় রয়েছে এখনো পর্যন্ত। অবশ্যই দিলীপ ঘোষের নাম ঘোরাফেরা করছে এবং বিজেপির তরফ থেকে এমনটা বলা হচ্ছে যে তারা এমন কাউকে বঙ্গ সভাপতি করতে চান যিনি ফুল টাইম হবেন, অর্থাৎ কোথাও তিনি সাংসদ বা বিধায়ক নন, এমন কেউ হলে অনেক ভালো হবে। তার কারণ 2026 সালের নির্বাচনের আর বেশি সময় বাকি নেই, ফলে সেরকম তারা কাউকে চাইছেন। আবার কেউ আগ বাড়িয়ে তারা বলে রেখেছেন যে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা দায়িত্ব পালন করবেন, এবং কোথাও গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের নামও কিন্তু এই মুহূর্তে যে আলোচনা যখন আমরা করছি তখনও চর্চাতে রয়েছেন। তার কারণ একটা জিনিস খুব কৌতূহল হচ্ছে জানার, এখনো অবধি টেস্টেড সবথেকে সফল সভাপতির নাম দিলীপ ঘোষ এ রাজ্যে, তাহলে দিলীপ ঘোষ অটোমেটিক চয়েস আবার নয় কেন? দেখো, যেহেতু দিলীপ ঘোষের ক্ষেত্রে দলের একাংশ কোথাও কোথাও এই প্রশ্ন তুলছেন যে যেভাবে লোকসভা ভোটের পর হারের বিষয় নিয়ে দলের বাইরে যেভাবে তিনি মুখ খুলেছেন সেটা একেবারেই শ্রেয় নয়, এবং দিলীপবাবু নিয়ে তৃণমূল কংগ্রেসের অনেকে যথেষ্ট নরম, ফলে এই দুটি বিষয়কে অনেকে সামনে নিয়ে আসছেন। কিন্তু আরএসএস এখনো পর্যন্ত দিলীপবাবুর ক্ষেত্রেই তারা সবুজ সংকেত দিচ্ছেন। তবে অতীতে আমরা দেখেছি গত দুটো ক্ষেত্রে যখন দিলীপবাবুর হাত থেকে সুকান্ত মজুমদার হাতে ব্যাটন যায় এবং রাহুল সিনহার হাত থেকে এই বঙ্গ বিজেপির দায়িত্ব দিলীপ ঘোষের সময় আসে, তখন এই দুটি নাম নিয়ে খুব বেশি চর্চা হতো না। ফলে একথাও রাজনৈতিক মহলে ভাবছে যে এমন কি কোথাও কোনো আস্তিনে তাস লুকিয়ে রাখা হয়েছে যাকে হঠাৎ করে সামনের সারিতে নিয়ে আসা হবে। একদম সব সম্ভব। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। দেখুন, সব সম্ভব। যখন সুকান্ত মজুমদারের নাম সামনে আসে তখন ওখানে একটা সারপ্রাইজ ফ্যাক্টর ছিল, আবার সারপ্রাইজ দেবে না বিজেপি এমন দাবি করা যায় না। তবে দিলীপ ঘোষের মুখই দিলীপ ঘোষকে পিছনের সারিতে ঠেলে নিয়ে যাচ্ছে। দিলীপবাবু কি ভাবছেন? তবে এই মুহূর্তে ভাবছে বিজেপি, কারণ নিট এবং নিট নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য অবস্থান। নিটের যারা গ্রেস মার্ক বাড়তি নম্বর পেয়েছিলেন, মানে অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স টেস্টের, তাদের পরীক্ষা আবার দিতে হবে এবং পুরনো নাম্বার বাতিল। আবার পরীক্ষা দিতে হবে একটা বড় সংখ্যায় পরীক্ষার্থীদের, এবং সেই পরীক্ষায় বসে তাদের কোয়ালিফাই করতে হবে ভবিষ্যতের জন্য। সুপ্রিম নির্দেশে এটা সম্ভব হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গিয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। আর যখন তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত অভিযোগ উঠেছে, তৃণমূলও সরব হয়েছে খুব স্বাভাবিকভাবেই। আমি আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূলের শান্তনু সেন এবং বাকিরাও। এটা একটা বৃহত্তম স্ক্যাম, এবং এর জন্য শুধু এনটিএ নয়, কেন্দ্রের শিক্ষা দপ্তর যার অধীনস্থ এনটিএ এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী তিনি দায় এড়াতে পারেন না। আমি বিশ্বাস করি যে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করলে সুরাহা হবে না, কারণ তারা বিজেপির অঙ্গুলিয়ালনা চলে। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সুপ্রিম কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন হওয়া উচিত, দোষীদের চিহ্নিত করা উচিত, এবং এর দায় কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শিক্ষা দপ্তরকে নেওয়া উচিত।
जो कोर्ट कहेगा उसको हम इम्प्लीमेंट करेंगे। जो घटना हमारे सामने आई निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा, लेकिन मैं विद्यार्थियों को मुख्यतः और अभिभावकों को आश्वस्त करना चाहूंगा, ट्रांसपेरेंट तरीका से अपनी संतुष्टि से न्याय देने के लिए कोई क्वेश्चन लिखी कोई भी प्रमाण नहीं। कुछ जो 1550 बच्चों के लिए जो एक मॉडल अपनाया गया था वो भी कोर्ट रिकमेंडेड एक मॉडल था, लेकिन उसमें से कुछ अनामोली चाहिए, उसके ऊपर भी एक एकेडमिक कमेटी बैठ गई है। আমাদের সরকার সমস্ত বিষয়ে ওয়াকিবহাল আছে, বিষয়টি যেহেতু সাবজুডিস, অতএব আমার মনে হয় এই বিষয়ে বেশি কিছু বলা আমার পক্ষে তো সম্ভব নয়। একটু অপেক্ষা করুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন। সুকান্ত মজুমদার দেশের শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন এটা বিচারাধীন, তাই মন্তব্য করব না। সুমন আমার সঙ্গে আছে। সুমন, এক্স্যাক্ট ঘোটালাটা কি এখানে? দেখো, নিজকে কেন্দ্র করে একাধিক অভিযোগ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে, তেমনি যে অ্যান্সার কি বেরিয়েছে তাতেও অসঙ্গতির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নিটের ইতিহাসে প্রথমবার এক র্যাঙ্কে 67 জন, প্রত্যেকে 720 আউট অফ 720 পেয়েছেন। নিটের যেভাবে নম্বর বিভাজন থাকে পিউ, সেখানে 180টা প্রশ্ন থাকে, প্রত্যেক প্রশ্নের মান 4, ভুল করলে -1 হয়। সেক্ষেত্রে কোনোভাবেই 718 বা 19 পাওয়া সম্ভব নয়, দেখা যাচ্ছে 718, 19 অনেকে পেয়েছেন। সেক্ষেত্রে এনটিএ যারা এই পরীক্ষা নিয়েছিল তারা বলছে আমরা গ্রেস মার্কস দিয়েছিলাম, তার কারণ আমাদের ব্যর্থতার জন্য কিছু পরীক্ষার্থী পূর্ণ সময়ের পরীক্ষা দিতে পারেননি, কিন্তু এই গ্রেস মার্কসের কোনো নিয়ম এনটিএ নিয়মাবলীতে ছিল না। ফলস্বরূপ তাদের নম্বর বাতিল হচ্ছে এবং তাদের ফের পরীক্ষা দিতে হবে। কিন্তু এতেই শুধু ক্ষান্ত হচ্ছেন না অভিযোগকারীরা, বিরোধীরা সহ একাধিক পড়ুয়ারা যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাদের বক্তব্য পুরো নেট প্রক্রিয়াকে ঘিরেই, পুরো নিট পরীক্ষাকে ঘিরেই কিন্তু অসঙ্গতি রয়েছে। সুমন, আমার সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। মোহনন্দা কাঞ্জিলাল আছেন। আবার নতুন করে একটা স্ক্যাম, এবং এটা বিজেপির বিরুদ্ধে রাজনীতি হাওয়া পেল, বিরোধী রাজনীতি। দেখো, সব থেকে দুর্ভাগ্যজনক হচ্ছে যে শিক্ষা, এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো ভারতবর্ষের বুনিয়াদ তৈরি করে, ডাক্তার তৈরি হওয়ার আগের পরীক্ষা এটা, অর্থাৎ কারা এন্ট্রান্সে পাশ করবে তারা ডাক্তারি পড়বে। কাজে সেখানে যদি এইভাবে দুর্নীতি ওয়াইড স্প্রেড হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎটা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে না একটা হতাশা চলে আসে। কারণ এই পরীক্ষাগুলো পাশ করতে গেলে প্রচন্ড পরিশ্রম করতে হয়। কাজে সেই পরিশ্রম, প্রিপারেশন সেটা শুধু অল্প সময়ের নয়, একটা দীর্ঘকালীন একটা প্রিপারেশন থাকে। তারপরে যদি রেজাল্ট বেরোবার পর সেটা আশানুরূপ না হয়, অর্থাৎ রেজাল্ট কিরকম হবে সেটা কথা না, কিন্তু জাজমেন্টটা যারা দেখছে, পরীক্ষার খাতা বা পরীক্ষা ব্যবস্থা যদি স্বচ্ছ না হয় তাহলে তারা হতাশ হবে। ভবিষ্যৎ প্রজন্মকে হতাশার দিকে ফেলে ফেলা অত্যন্ত অন্যায়। এটার একটা একেবারে সম্পূর্ণভাবে স্বচ্ছতা থাকুক। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলো, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আসুক সব জায়গায়, রাজ্য, দেশ, সব জায়গায়। মোহনন্দাদি, ধন্যবাদ। আমার হাতে সময় নেই, শেষ করবো নিউজ এট 2, আবার কাল সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.